তো বলে আমরা তো প্রত্যেকবারই চাই যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস মুক্ত ভোট হোক, প্রক্সি মুক্ত ভোট হোক, বুথ লুট মুক্ত ভোট হোক, কিন্তু বাস্তবে তা কখনো আমরা হতে দেখিনি। প্রশাসন, পুলিশ নির্বাচনের আগে থেকে তারা ময়দানে নেমে যায়। কংগ্রেসের ওয়ার্কারদের ভয় দেখানো, মিথ্যা কেসে জড়িয়ে দেওয়া, তাদেরকে তৃণমূল করতে বাধ্য করার পরিকল্পনা এবং সেই পরিকল্পনা অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করতে পুলিশ ময়দানে নেমে যায়। ভোট দিতে যাবেন আপনি, দেখবেন আপনার ভোট অন্য কেউ দিয়ে দিয়েছে। আপনি কিছু বলতে গেলে তৃণমূলের নেতা বলবে, যান না এলাকায় থাকেন, কি দরকার ঝামেলা করার, ফলে আপনার ভোটটা আরেকজন দেবে। বুথের এজেন্ট, সে চুপ করে থাকবে, ফলস ভোট দেখেও সে কিছু বলবে না। এটা পশ্চিমবঙ্গের নিত্য নৈমিত্তিক একটা ঘটনা, যেটা ঘটে থাকে নির্বাচনের সময়। তো স্বাভাবিকভাবেই না আঁচালে বিশ্বাস নেই বলে একটা কথা আছে। নির্বাচন কমিশনার সন্ত্রাসমুক্ত ভোটের কথা বললেও বাংলায় ভোট হওয়ার আগেই যে সন্ত্রাস, সেটাকে মুক্ত করবে কে? ভোটের দিন তো সন্ত্রাস মুক্ত হলো, কিন্তু ভোট হওয়ার আগে, ভোট হওয়ার পরে যে সন্ত্রাস এবং সন্ত্রাসের কারণে মানুষ ভোট দিতে ভয় পায়, সেই সন্ত্রাসকে মুক্ত করবে কে? দেখে নিক, যদি নির্বাচন কমিশনের এই হাল হয়, সাধারণ মানুষের কি হাল হবে দেখে নিক। বোমা মারুন না সকেট মারুন। আমি বলছি কালো পতাকা না দেখিয়ে গ্যানেশ কুমারকে সকেট মেরে দিন, ঝামেলা মিটিয়ে দিন। এত সকেট বাজার, খালি বলে দিলেই হবে, দিদি মুখ্যমন্ত্রী বলে দিলেই হবে রসগোল্লা কালো পতাকা দেখানো কোনো দরকার, পাঁচটা সকেট মারিয়ে দিন, দেখিয়ে দিন বাংলা কেমন আমরা তাজা লোক আছি। আমি বলতে পারবো না, সবাই লক্ষ লক্ষ মানুষ হয়রান হচ্ছে, সারা পশ্চিমবঙ্গ দেখলে বুঝতে পারবেন। শুধু মুর্শিদাবাদে 11 লক্ষ লোক বিচারাধীন হয়ে গেছে। আমি একথা বলছি না যে বিচারাধীন মানে তারা ফ্রড, তারা ধাপ্পাবাজ, তারা জাল, তা নয়। কিন্তু প্রক্রিয়ার কারণে আজকে এতগুলো মানুষের ভোট দেওয়ার অধিকার পূর্ণ হতে চলেছে, ভোট দেওয়ার অধিকার হারাতে চলেছে, মানুষের দুর্দশা, ঝঞ্ঝাট, যন্ত্রণা বাড়ছে। আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ, আজকে তার বিরুদ্ধে প্রতিবাদ আমরা সভাও করছি। আমরা মুখ্যমন্ত্রী নাটক করি না, ধর্ণা মঞ্চে গিয়ে ভোট প্রচার শুরু করে দিই না, ধর্ণা মঞ্চে গিয়ে জোকারি করি না, সুপ্রিম কোর্টে গিয়ে জোকারি করি না। কাজের কাজ করেন মুখ্যমন্ত্রী, তাহলে বাংলা মানুষ বুঝবে আপনি এই সমস্ত দুর্দশাগ্রস্ত ভোটারদের জন্য আপনার প্রকৃতই কোনো কনসার্ন আছে, তাদের প্রতি দরদ আছে। রাজ্য রাজ্য দেখছি আমার মনের মতো লোক নেই, তো কি করবে? এখন থেকে নির্বাচন কমিশন যখন থেকে ভোটের কোড অফ কন্ডাক্ট চালু হবে, তারপর থেকে এদিক ওদিক করার ক্ষমতা রাখে। তার আগে রাজ্য এখন থেকে গুটি সাজিয়ে রাখছে, পুলিশ আগে থেকে সাজানো হয়ে গেছে। এই যে বহরমপুরে নিয়ে এসছে তৃণমূল পার্টির খোকাবাবুর ঘরের কাপড় কাচা বৃত্তদের নিয়ে এসছে মুর্শিদাবাদে, বহরমপুরে। এমনি ভাবে যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানেও তাদের নিজের লোকের বসাচ্ছে তারা। তাই এদিক ওদিক করে যাতে ভোটের সময় কারচুপি করা যায়, ভোটের সময় যাতে সরকারি দলকে সহযোগিতা করা যায়, তার ব্যবস্থা পাক্কা করছে। দিদি জাতে মাতাল তালে ঠিক, ধর্ণা মঞ্চে বসে বসে তিনি কিন্তু সব কাজ করে চলেছে, এটা জেনে রাখবেন। কমিশন মানে দেখুন, সুপ্রিম কোর্ট যা বিচার করবে আমরা সেটা তো মাথা পেতে নেব। সুপ্রিম কোর্ট বলেছিল বিচারাধীন প্রক্রিয়া চালু করতে, কিন্তু বিচারাধীন প্রক্রিয়ায় মানুষের ঝঞ্ঝাট আরো বেড়েছে। কারণ এর আগে যখন মানুষ ইয়ারতে যেতে পারতো দাবি করতে, এখন সেটা রাস্তা বন্ধ করে দিয়েছে। বিচারকদের এত ঝামেলা সামলানোর ক্ষমতা আছে বলে আমার তো মনে হয় না। 60 লক্ষ ভোটার যাদের নাম বাদ আছে, বিচারকরা কোন কোন তৎপরতায় তাদেরকে ভোটের আগে তাদেরকে অধিকার দেবে ভোট দেওয়ার আমার জানা নাই। তবু সুপ্রিম কোর্ট মানে সুপ্রিম কোর্ট, তার উপরে ভরসা করেই আমরা থাকি। কিন্তু কিভাবে এত ভোটার লিস্টের সমস্ত ছানবিন করে তদন্ত করে তাদেরকে বৈধ ভোটারের তকমা দিতে পারবে, এই বিচারাধীন প্রক্রিয়া, এ সম্পর্কে আমার ঘোর আশঙ্কা আছে। নির্দিষ্ট সময়ের আগে এটা সম্ভব বলে আমার ঘোর আশঙ্কা আছে। আরে দিদির ভেলকি না, আরে মেসেজ আছে দিদির ভেলকি, দিদির বহুত ভেলকি আছে। মাল এখন জুটাতে পারেনি, তোলা মোলা তুলে এদিক ওদিক করে মালটা জুটাক। আমি তো বলবো বাংলা দিদিকে, যে যুবশ্রী প্রকল্প 2013 সালে শুরু করেছিলেন, তার ফলাফলটা দয়া করে বলবেন যুব সাথীতে টাকা ঢোকার আগে। এর আগে একবার ঠকিয়েছিলেন যুবশ্রী প্রকল্পে বাংলার লক্ষ লক্ষ বেকারদেরকে, আরেকবার এখন ঠকাবেন না, ভোটারকে টাকাটা দেবে, ভোটের পর কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে। ভোট হোক, আমার কথা মিলিয়ে নেবেন বাংলা যুব সম্প্রদায়। এখন কিন্তু টাকা ঢুকবে, মেসেজ ঢুকলেও
আপনারা আস্থা হারাবেন না, ভরসা হারাবেন না। টাকা কিন্তু ঢুকবেই। ভোট বড় বালাই, ভোট বড় বালাই। দিদি কিন্তু সে ভুল করবে না। ভোট হয়ে গেলে দিদি বলবে আমি কালীঘাটে চললাম, তোমরা দেখা করে পরে, টাটা, বাই বাই। বাংলার মুখ্যমন্ত্রী খুব নোংরা, খুব ঘৃণ্য, খুব নিন্দাজনক একটা রাজনীতি করতে চাইছেন এবং এই কমিউনিটিকে বলতে চাইছেন এরা মুসলমান। অর্থাৎ মুসলমান যদি মারধর করতে রাস্তায় নেমে যায় তাহলে এখানে আর কেউ বাঁচবে না। সেই 70-30-এর গল্প এখানে আবার শুরু করে দিল, যেটা আমাকে ভোটে হারানোর জন্য গল্প হয়েছিল এই বহরমপুর লোকসভায়। মুসলমান তুমি 70, হিন্দু তুমি 30, মেরে গঙ্গায় ফাঁসি দিতে পারবো। এটা যে মুখ্যমন্ত্রীর মন প্রসূত, মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত যে ভাবনা ছিল, এটা আমি আগেও বলেছি, আজও বলছি, এবং এইটা আরো বৃহৎ আকারে বাংলার ক্ষেত্রে নিয়ে যেতে চাইছে বাংলার মুখ্যমন্ত্রী। মুসলমানরা ক্রিমিনাল নয়, আপনি মুসলমানদের অধিকার দিন, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি ফেরত দিন, মুসলমানদের ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করার ব্যবস্থা করে দিন। আপনি মুসলমানদের ওবিসি তালিকা থেকে 27টা সাবকাস্টকে বাদ দিয়ে দিলেন, তার ব্যবস্থা করে দিন। রাজ্যসভায় বঙ্গস্থিত কোনো মুসলমান নেই কেন, তার জবাব দিন। মুসলমানরা শুধু আপনার কথায় বোমা মারবে, খুনাখুনি করবে, মারামারি করবে, এটাই কি আপনার লক্ষ্য? কখনো বলছেন দুধের গাই, কখনো বলতেন ছেড়ে দিলে যাতা করে দেবেন। মুসলমানরা কি চিড়িয়াখানার বাঘ ভাল্লুক যে আপনার কথা সব ঝাঁপিয়ে পড়বে? এটা সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছেন বাংলার মুখ্যমন্ত্রী। চরম অপমানকর নিন্দাজনক কথা বলছেন এবং সমস্ত মুসলিম সম্প্রদায়কে আপনি এই কথা বলার মধ্যে দিয়ে অপমান করলেন, তাও আবার রোজার মাসে। হুঁশিয়ার বাংলার মুখ্যমন্ত্রী, এ খেলা খেলতে যাবেন না। আমরা বিজেপিকেও বলবো, মমতা ব্যানার্জিকে বলবো, হিন্দু মুসলমানের খেলা বাংলায় খেলতে যাবেন না। বাংলায় আরো মানুষ আছে, আমরাও আছি, বুকে রক্ত দিয়ে ঢুকবো, হিন্দু মুসলমান সম্প্রীতি মিলিয়ে নেবেন আপনারা। দেখুন, ইমপিচমেন্ট একটা প্রক্রিয়া যে কেউ আনতে পারে। এসআইআর এর বিরুদ্ধে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধী প্রথম অভিযোগ তুলে বলেছিলেন ভোট চোর গদ্দি চোর, মনে করে দেখুন। এবং রাহুল গান্ধীর নেতৃত্বে কিন্তু ভারতবর্ষের যারা বিপক্ষ দলের লোকেরা, নেতারা, তারা কিন্তু কিভাবে ভোট চুরি হচ্ছে ভারতবর্ষে তার হাতে কলমে প্রমাণ পেয়েছিলেন। সেই সভাতে রাহুল গান্ধী যখন ভারতবর্ষের বিপক্ষ দলের লোক নেতাদেরকে বোঝাচ্ছে, সেখানে আমাদের খোকাবাবুও হাজির হয়েছিলেন। তারপর থেকে তাদের কিছু মনে হয়নি নির্বাচন কমিশন নিয়ে। এখন যখন পশ্চিমবঙ্গে ভোট, তখন তাদের মনে হয়েছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার একটা কিছু করা দরকার। নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ, প্রথম নির্বাচন কমিশনের ধাপ্পাবাজি, প্রথম নির্বাচন কমিশনের ব্যর্থতা রাহুল গান্ধী তুলে ধরেছিলেন, যখন মমতা ব্যানার্জি চুপ করেছিলেন এবং নির্বাচন কমিশনকে এই পশ্চিমবঙ্গে এসআইআর করাতে সর্বতভাবে সহযোগিতা করেছিলেন। এসআইআর সব জায়গায় হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সিও হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের মতন হয়নি। তার কারণ সেখানকার সরকার ছিল সচেতন, সরকার ছিল সতর্ক। আজকে পশ্চিমবঙ্গের 60 লক্ষ মানুষের নাম বাদ গেল, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যেমন একটা আঙ্গুল উঠবে, আরেকটা আঙ্গুল রাজ্য সরকারের এবং এখানকার প্রশাসনিক ব্যবস্থার বিরুদ্ধে উঠবে। বিএলওরা যদি তৎপর থাকতো প্রথম থেকে, এটা হতো না। আরো বড় কথা, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে আরো ব্যাপারটা ঘেঁটে দিলেন। বোঝার চেষ্টা করুন, সুপ্রিম কোর্টে যাওয়ার পর চলে এলো বিচারাধীনের প্রক্রিয়া, আন্ডার অ্যাডজুডিকেশন, যেটা ভারতবর্ষের অন্য রাজ্যে কোথাও হয়নি, এবং সেটা হলো মুখ্যমন্ত্রীর উকিল সাজার চেষ্টার কারণে। তাই মুখ্যমন্ত্রী আপনি দায়িত্ব এড়াতে পারেন না, পশ্চিমবঙ্গের প্রশাসন আপনার দায়িত্ব এড়াতে পারেন না, বিএলও, এআরও, এইআরও, ডিএম, তারাও তাদের দায়িত্ব এড়াতে পারে না। নির্বাচন কমিশনের স্বল্প সময়ের মধ্যে সবকিছু করে ফেলা, নতুন নতুন ফরমান জারি করে সমস্ত বিষয়টাকে জটিল তো করেছিলই, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকার সেটাকে আরো জটিলতম করেছে। আজকে ধর্ণা দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মানুষের নজর ঘোরানোর চেষ্টা করছে, কারণ বাংলার মুখ্যমন্ত্রী জানে যে পশ্চিমবঙ্গে ভোট করতে গেলে মেরুকরণ দরকার। 2021 সালের ভোট হয়েছিল প্রো এনআরসি, নো এনআরসি, অর্থাৎ এনআরসির পক্ষে, এনআরসির বিপক্ষে। সেই হাওয়াটা নেই এখন। এখন কি করতে হবে? আমি এসআইআর এর বিপক্ষে, বিজেপি এসআইআর এর পক্ষে, এই হাওয়া উঠবে। সেই হাওয়া তোলার জন্যই এত ঢঙের কীর্তন হচ্ছে। কখন হচ্ছে? শেষ পর্যায়ের আগে। প্রথম দিন থেকে বিরোধিতা হয়নি কেন? প্রথম দিন থেকে এসআইআর করতে বাধা দেওয়া হলো না কেন? প্রথম দিন থেকে আন্দোলন হলো না কেন?
বিধানসভায় প্রস্তাব পাস হলো না কেন? পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সাহায্য ছাড়া এসআর কখনো হতে পারে না। 90,000 সরকারি কর্মচারীকে সাপ্লাই করেছে এই পশ্চিমবঙ্গ সরকার। তখন কিন্তু কোনো আপত্তি ছিল না। কেন? যদি প্রথম রাতে বিড়াল মারা হতো তাহলে আজ এই জায়গায় আসতো না। করলে করতে পারে, কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি আসে। সেটা শুধু শুধু ভারতবর্ষের জন্য নয়, সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি আসছে, ভয়ঙ্কর। তেলের দাম কোথায় গিয়ে দাঁড়াবে আমরা জানি না। আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে তো আমরা অল্টারনেটিভ এনার্জি নেই, আমাদের সব সব জায়গায় বিকল্প এনার্জি তো নেই, শক্তি নেই। আমাদের তেলের উপর নির্ভর করতে হয়। 88% তেল আমরা আমদানি করি। ভয়ঙ্কর পরিস্থিতি আসবে। গ্যাস আমদানি করি আমরা। এসব এখন 21 দিন 22 দিন মাস পার হয়ে যাবে, 1 মাসের জায়গায় 2 মাস পার হয়ে যাবে। তেলের দাম কোথায় উঠে দেখুন। ভয়ঙ্কর পরিস্থিতি। আধা সময় বাড়িতে কি করবে? আধা সময় চালাই কে? রাজ্য পুলিশ। রাজ্য পুলিশ কার? রাজ্যের। তারা যদি বলে কুঞ্জঘাটা যাবো, তারপরে যদি তারা শ্মশান ঘাট নিয়ে যায়, তাহলে আধা সামরিক বাহিনী কি করবে? তারা রাস্তা চেনে না, ঘাট চেনে। আধা সামরিক বাহিনী কি করবে? আধা সামরিক বাহিনী মাথায় দেয় না, খায় না ভাজায়, কি করবে? ঘুরবে রোডে রোডে। চালাবে পুলিশ। যেখানে তৃণমূল সেখানে নিয়ে যাবে না, যেখানে কংগ্রেস সেখানে বলে মারো, ডান্ডা চার্জ করবে, তাই করবে।